আপনারা সরকারের সাথে অবশ্যই আপনারা দাবি জানাবেন এবং আমরা সর্বসময় আপনাদের পাশে আছি। কারণ আমি আগেই বলেছি, আমরা মনে করি আপনারা দয়া দাক্ষিণ্য করেছেন, সেই ঋণ আমাদের শোধ করতে হবে, জাতিকে শোধ করতে হবে আপনাদের প্রতি। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের মধ্যে যেন কোনো বিভাজন চলে না আসে। কারণ পতিত ফ্যাসিবাদীরা এই বিভাজনটাই চাচ্ছে। এই বিভাজনটা হলে পরে তাদের আবার ফিরে আসার পথ সুগম হয়। কাজে বারে বারে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা অবশ্যই দাবি জানাবো, অবশ্যই লড়াই করব, কিন্তু ঐক্যবদ্ধ থাকব। আমাদের জাতির বৃহত্তর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, আমি আশা করতে চাই এই বিপ্লবের মাধ্যমে। এবং সেই অধ্যায়ে আমাদের প্রধানতম দাবি যেটা হবে যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা। আমরা সেই আগের মতো এভরিথিং অ্যাজ ইউজুয়াল ওটা আর বাংলাদেশে চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু হবে, একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, যেখানে কোনো জুলুম থাকবে না। এটাই জুলাই বিপ্লবের প্রত্যাশা। এবং আমরা অবশ্যই কিছুটা হতাশ, কিছুটা আশাহত যে এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকার আরো দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। এবং এখন অবাক লাগছে যে প্রায় 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা। আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন, আমি বাজেটের কথা বলতে চাই না। বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ যারা জীবন দিয়ে, যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা তাদের স্মৃতির প্রতি। কোনো বাজেট শব্দটা আমরা বলবো না এখানে। আমরা বলতে চাই যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের জন্য সরকার এবং রাষ্ট্র, সরকারও বলবো না আমি, রাষ্ট্রের দায়িত্ব তাদের সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব নেয়া এবং রাষ্ট্রের দায়িত্ব সকল আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আপনাদের হয়তো অনেকের স্মরণে থাকতে পারে যে আমি জেল থেকে বেরিয়ে, মানে এই সরকারের সময় আমি স্বল্পকালীন 5 দিন জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে আমি যে প্রথম বক্তৃতা দিয়েছিলাম প্রেস ক্লাবে, আজ থেকে প্রায় 1 মাসের বেশি আগে, গত মাসের প্রথম দিকে, সেখানে 7 দফা দাবি দিয়েছিলাম আমি। সেই 7 দফা দাবির 1 নম্বর ছিল যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার 1 নম্বর দাবি ছিল। সরকার একটা কমিটি গঠন করেছে বটে, কিন্তু আমার প্রস্তাবিত কমিটি এটা ছিল না। যেমন আমার কমিটিতে আমি প্রস্তাব করেছিলাম অর্থমন্ত্রীকে রাখতে হবে, উপদেষ্টা। কারণ হচ্ছে এর জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা অর্থ উপদেষ্টা নিশ্চয়তা দিতে পারবেন যে এই অর্থের কোনো অভাব হবে না। তো তার এখানে থাকাটা প্রয়োজন ছিল, এই কমিটিতে অর্থ উপদেষ্টা নাই। যাই হোক, প্রধান কথা হলো যে পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা করা দরকার। একটু আগে আমি সাকিব আলী সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমার মনে হচ্ছিল এই যে আপনাদেরকে এখনো দাবি জানাতে হচ্ছে, আমাদেরকে এখনো আজকে কথা বলতে হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে পরিকল্পনার অভাব। কারণ পরিকল্পনা করতে পারলে না আমরা বুঝবো যে পুনর্বাসনের জন্য কার কি প্রয়োজন। যেমন ধরুন, যার 2 চোখ চলে গেছে
তার যে পুনর্বাসনের প্রয়োজন, তার সারা জীবনের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, তার বাকি জীবনের জন্য এটা অতি অবশ্য করতে হবে। যার এক চোখ চলে গেছে তার জন্য নিশ্চয়ই একটা কর্মসংস্থান করা যাবে। তো এগুলোর জন্য একটা পরিকল্পনা দরকার, কারণ আমি মনে করি এটা তাদের অধিকার, এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই। কারণ তারা জীবন দিয়ে এবং তারা পঙ্গুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে। কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কাজেই দয়া দাক্ষিণ্য আমাদের দয়া দাক্ষিণ্য যে দেখিয়েছে শহীদরা এবং আহতরা, তার বিনিময়ে তার ঋণ আমাদের শোধ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাই যে তারা যেন অতি দ্রুত এই পরিকল্পনাটা প্রণয়ন করে জাতিকে জানায়। এবং আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব যদি এই পরিকল্পনার কথা জানান, তাহলে পরে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তারা ভরসা পাবেন, তারা এই সরকারের প্রতি ভরসা করতে পারবেন। এখানে আমার যেটা মনে হচ্ছে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এই আস্থার সংকট দূর করবার দায়িত্ব কিন্তু যারা সরকারে আছে তাদের। আপনারা যাদের মধ্যে আস্থার ঘাটতি হচ্ছে তাদেরকে দোষারোপ করতে পারবেন না, তাদেরকে কোনো লিগ বলে তাদেরকে ট্যাগ করতে পারবেন না। আস্থার সংকট তৈরি হওয়ার জন্যও কিন্তু সরকারে যারা আছে তারাই দায়ী। এটা তা আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে আস্থার সংকট আপনাদের কারণেই তৈরি হয়েছে। আপনারা অ্যাকশন নিচ্ছেন, চিকিৎসা করছেন। এখানে আহতরা বলেছে, ইমদাদ বলেছে, হ্যাঁ চিকিৎসা হয়েছে, কিন্তু তাদের প্রত্যাশা মতো চিকিৎসা হয় নাই, তাদের প্রত্যাশা মতো পুনর্বাসনের পরিকল্পনা করা হয় নাই। এটাই এখন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো 22শে ডিসেম্বর ইনশাআল্লাহ আমার দেশ আবার পুনঃপ্রকাশিত হবে। আপনারা কেউ কেউ বলেছেন যে আপনাদের কাহিনী ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কাহিনী আমার দেশ ভুলতে দেবে না এই জাতিকে। আমার দেশ আপনাদের পত্রিকা, আমার দেশ জুলাই বিপ্লবের পত্রিকা। কাজেই আমার দেশে আপনাদের কাহিনী প্রতিনিয়ত লেখা হবে। আপনাদের বঞ্চনার কথা, আপনাদের হতাশার কথা, আপনাদের সংগ্রামের কথা প্রতিনিয়ত আমার দেশ পত্রিকায় লেখা হবে। এই আশ্বাস আপনাদেরকে দিতে পারি। এবং আমার দেশের যে পত্রিকা অফিস, সেখানে আপনাদের জন্য সর্বত্র আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের বক্তব্যটা আমাদের কাছে বলবার জন্যে, যাতে করে আপনাদের সেই বক্তব্য আমরা জাতির কাছে তুলে ধরতে পারি। আমার সম্পাদক হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে। যে সব রকম আপনাদের দাবি দেওয়া আমি রাষ্ট্রের কাছে, আমি জাতির কাছে তুলে ধরব। সর্বশেষে আমি বলতে চাই, আজকে যে ছবিটি দেখলাম স্বল্প দৈর্ঘ্য ছবিটি, আসলে এগুলো দেখার পরে এবং একজন শহীদের স্ত্রীর বক্তব্য শোনার পরে আর কোনো বক্তৃতা করবার মতো মনের অবস্থা থাকে না। এতটাই কি বলবো, আবেগতাড়িত হয়ে যেতে হয়। আমরা আপনাদের পাশে আছি, এইটুকু শুধু আপনাদের বলতে পারি। আমি তো বর্ষিয়ান মানুষ, জীবনের আর যে কটা দিন আমার বাকি আছে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আমি বলতে পারি এই তরুণ সমাজকে, আমি এই তরুণদের পাশে থেকে বাকি জীবন লড়াই করে যেতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।